নাকি কি মীর মুগ্ধর ভাইকে মনোনয়ন দেওয়া হবে, এই ধরনের আওয়াজ শুনি। যে আওয়াজটা আসে কেন? মানে দেওয়া হতেও পারে, হবে কিনা জানি হতেও পারে। তো বিএনপির জন্য এই মীর মুগ্ধের ভাইয়ের কি অবদান আছে বলেন, তাই না? তো এখন এরকম তো হয় ভাই, আমাদের দেশে মনোনয়ন অনেক সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হয়। আমার পরিচিত পাওয়ারফুল লোকের সঙ্গে কার কতটা সম্পর্ক আছে জানেন আপনি? বাংলাদেশের রাজনীতিতে কি হয়, বাংলাদেশের রাজনীতি কিন্তু যতটা না বিএনপির আদর্শ, তার চেয়ে বড় হুম। হলো কি আপনি কোন ভাইয়ের রাজনীতি করেন। অনেক ভাই আছে উপরে, কিন্তু বিএনপি সেন্ট্রাল লিডার যেমন অনেক ভাই আছে, এখন কোন ভাইয়ের লোক আপনি? ওই ধরেন ওই স্ট্যান্ডিং কমিটিতে যদি 7 জন লোক থাকে ধরা যাক, 7 জন লোকের একজন যদি আপনার প্রতি এমনি প্রভাবিত হয়ে যায়, আপনাকে সে ভালোবেসে পালায়, তাহলে সে আপনার কথা বলবে, এবং ভালোবাসা তো সংক্রমিত। সে আরো 2 জনকে বলবে, ভাই আপনি একটু ভালোবাসেন, তো সেও হুম। ভালোবাসলো, আপনি বললেন যে সেই আপনার টাকায় ভালোবাসার জন্য ভালোবাসবে। কোনো লেনদেন হয় কিনা এই প্রশ্ন আমি করছিলাম। আপনি কি কিছু জানেন যে মনোনয়ন আচ্ছা, বাণিজ্যের কোনো খবর কি পেয়েছেন? না, লেনদেনের খবরটা আমি আসলে এখন পর্যন্ত এভাবে পাই নাই। যেমন 2018-তে পেয়েছিলাম, জি, দুই জি। হাজার আঠারোতে পেয়েছিলাম মানে কি, ওটা হয়তো আমার ধারণা এখন ওটা হয়তো ছড়ানো হয়েছিল। পুরো জিনিসটাকে আসলে একটু মানে মন্দ করে দেখানোর জন্য আমার খুব ইন্টেনশনালি পরিকল্পিত ভাবে এটাকে ছড়ানো হয়েছে 2018-তে, এটা আমার ধারণা। আর কারণ আমার সঙ্গে 2 জন প্রার্থীর কথা হয়েছিল ওই সময়, তো আমি যে মাত্রায় শুনেছি সেই মাত্রার কথা আমি শুনিনি আর কি। আর এবার যেটা হয়েছে, এবারে লেনদেনের কথা এখন পর্যন্ত আমি আমার কানে আসেনি এ পর্যন্ত। হুম, আচ্ছা এটা ভালো। আরো 2 দিন কিন্তু যাক, 2 দিন গেলে মানে হবে কি, আপনি আপনি এটা আপনি আশা বলছিলেন করছি, যে আমি একটু মুগ্ধর একটু ভাই। বলি এক সেকেন্ডে। হ্যাঁ। আশা করছি যারা নাকি মনোনয়ন না পায় তারা কিন্তু এটা ছড়ায়, যে আমি কি করে পাবো, আমি তো এত টাকা দিতে পারি নাই, উনি দিতে পেরেছেন, ওনারটা হয়ে গেছে, এরকম কিন্তু হয়। তো এখন এইগুলো যে যখন ফাইনাল হবে না, এখন তো ফাইনাল হয় নাই, কিন্তু ফাইনাল না হওয়ার কারণে যারা নাকি দিয়েছে পায়নি, তারা এখন কিছু বলবে না। এখন বলবে না, এখানে হুম। তারা ভাববে আমি তো পেতেও পারি, আমি আরেকটু দেখি, আরেকটু লবিং করি। আর যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি শুনতে পারবেন যে লেনদেন হয়েছিল কিনা, মানে হলে কত ফাইনাল হয়েছে। অভিযোগ, অনুযোগ, বিক্ষোভের বিষয়টা এখনো বাকি আছে। সেটি জি, আমরা পরে দেখতে পারবো। কিন্তু ওই যে আসলে যেটি মনোনয়ন দেওয়ার আগেই হাইকমান্ড থেকে বলা হচ্ছিল যে আসলে অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়। কার কত অবদান, তার সেই সাথে কে জিতে আসতে পারবেন। হয়তো মনে করছেন কে জিতে আসতে পারবেন পার্টির বিবেচনা, মানে আমি একটু যোগ করলাম। কিন্তু আমি যেটি আপনার কাছে বাস্তব আরেকটু প্রশ্ন করতে চাই যে হেভি ওয়েটটা যারা পেলেন না, যাদের কথা আমরা মোটামুটি অনেকেই ধরেই নিয়েছিল যে তারা তো পাবেন, অনেকে ভেবেছিলেন এদের মধ্যে কেউ মন্ত্রীও হয়ে যাবেন, এরকম অনেক আলোচনা ছিল। কিন্তু স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আম, অনেক হেভি ওয়েটরাই আসলে মনোনয়ন পেলেন না। তাদের ব্যাপারটা কেমন, কেন তারা পেলেন না? এটি কি বুঝতে পারেন? আর এটির কোনো প্রভাব দেখতে পান? এইটার কোনো প্রভাব এখন আমি দেখিনি, এবং ওনারাও কিছু বলেননি। ওনারা হুম, বলেছেন দলের স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা দেয়নি। আরো তো সময় আছে ভাই, 63টা এখনো বাকি আছে, হুম, হুম। তাই না? এই 63টা বাকি থাকা মানে কিন্তু অনেক বাকি থাকা, এর মধ্যে তারা ঢুকে যেতে পারেন। 2-1 জনের জন্য আমারও মনে হয়েছিল এই লোকগুলির একটা অবদান আছে। যেমন আমি একটা নাম ধরেই বলি, হাবিবুন নবী সোহেল। এই ভদ্রলোকের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছিল, বিএনপি যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, সর্বোচ্চ মামলা ছিল হাবিবুন নবী সোহেলের ব্যাপারে, ওনার ব্যাপারে আমার একটু অন্য কারণে দুর্বলতা আছে, কারণ আমরা ইউনিভার্সিটি একই হলে থাকতাম, তো যে হুম। কারণে হয়তো একটু দুর্বলতা আমার আছে। তো কিন্তু আপনি আমি হয়তো ওনাকে স্থায়ী দেখি, কমিটিতে থাকলে আপনি তার প্রতি ভালোবাসাটা তাই না? দেখাতেন। হ্যাঁ, আমার তখন একটা ভালোবাসা জন্মায় যেত, এটা হতে পারে। কিন্তু আমি তাকে, এটা অন্য অর্থ আছে, আমি তাকে এত বছর ধরে চিনি, হুম। এটা কিন্তু একটা বিষয়। যে তখন জি। আমি তাকে জানতাম যে খুবই নিবেদিত প্রাণ কর্মী ছিলেন উনি, দল করতেন, ছাত্র দল করতেন। এবং তারপর আপনার পরবর্তী জীবনে আমি জেনেছি যে ওনার মানে অবদান খুব ভালো, এবং উনি খুব প্রেজেন্টেবল ক্যারেক্টার কিন্তু। হুম। আবার এটাও আমি শুনেছি যে স্থায়ী কমিটির একজন সদস্যের নাকি তার ব্যাপারে ব্যাপক রিজার্ভেশন আছে, এবং উনি চান না যে হাইবে সামনে আসুক। এটা হুম। ওটা কারণ হতে পারে। তো আচ্ছা, এইগুলি তার মানে কিন্তু হয় ভালোবাসার এই সাথে সাথে সমস্ত আপত্তির দলগুলিতে না, জায়গাও থাকে। এই সমস্ত হুম। দলগুলিতে এগুলি হয় যে অনুরাগ যেমন থাকে সেরকম বিরাগও একদম থাকে। বিরাগও থাকে, একজন যদি স্পষ্ট বিরাগ কথা আমার। প্রকাশ করে ফেলায় তখন একটা সমস্যাই হয়ে যায়। জি, আরো তো বাকি আছে। ওই কথাটার উপরেই জোর দিলাম যে আরো তো বাকি আছে। দেখা যাক হেভিওয়েটরাও হয়তো এর মধ্যে আসবেন কিনা। অনেক দেখা যাক এর মধ্যে একটা বিষয় ব্রাস্টা ফুয়াদ, সেটি হচ্ছে যে ওই যে 63টি আসন সেটি আমরা শুনছি আন্দোলনের শরিক তাদের জন্য তাদের মনোনয়ন চূড়ান্ত হলে এই আসনের প্রার্থী বিএনপি হয়তো চূড়ান্ত করবে, এরকম একটা বিষয় আমরা জানছি বা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও। প্রথম আলোতে খবর দেখছিলাম যে এনসিপির সাথেও যোগাযোগ হচ্ছে। 20টি আসন ছাড়বার কথা দাবি করছে এনসিপি এবং 3টি মন্ত্রিত্বও চায় তারা। এই নেগোসিয়েশনের বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে নেগোসিয়েশন কেমন হচ্ছে? নেগোসিয়েশন সফল না হওয়া পর্যন্ত হচ্ছে যে সবসময় ভালোই চলে আর কি। তো ধারণা করে নিতে হবে ভালো চলে বলেই তো তারা কন্টিনিউয়াসলি লেগে থাকে এটার পিছনে, প্রজেক্টের পিছনে। তো এটা এখন পর্যন্ত তো আপনার ম্যাচিউর কিছু না, বাট এনসিপির এই নেগোসিয়েশনে তাদের রাজনৈতিক ঝুঁকিও আছে প্রচন্ড রকমের। তারা
যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে এসছে বলে তারা দাবি করেছে, নতুন করে বাংলাদেশপন্থী রাজনীতি করবে, তারা যে বক্তব্যগুলো দিয়েছে হুম। সেখানে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছে। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে বিএনপির সাথে নেগোসিয়েশন করে নির্বাচিত হওয়ার বিষয়টা যায় না। তো সেই জায়গাতে কেন যায় না, কেন যায় না? মানে তাহলে আপনারা বিএনপি করেন, আপনারা দল করার দরকার কি? অভ্যুত্থান থেকে যেহেতু বের হয়ে এসেছেন, আপনাদের তো আপনাদের কাছে expectation যে আপনারা নতুন রাজনীতি করবেন, দেশবাসীকে নতুন রাজনীতি উপহার দেবেন। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কে মানে টার্গেট করে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে তাদের দলের পক্ষ থেকে, এবং বেশ হস্টাইল বক্তব্য। তো সেই জায়গাতে আবার নেগোসিয়েশন আন্ডারগ্রাউন্ডে করাটা, সেটা কতটুকু যৌক্তিক? এবং আমার কাছে মনে হয় যে এনসিপি এই যদি একটা আলোচনায় শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদ, যে যত হস্টাইল বাইরে, আপনি বলছিলেন নাকি আমি ঠিক ভুলে গেছি, কিন্তু কে যেন আমার অনুষ্ঠানে সম্মানিত একজন অতিথি বলছিলেন যে যত বেশি হস্টাইল কথাবার্তা হচ্ছে ভেতরে ভেতরে ততই বেশি স্ট্রং নেগোসিয়েশন হচ্ছে, এরকম একটা বিষয় চলে। এটার কি বাস্তবতা আছে, মানে এটার কি প্রতিফলন আছে এই বক্তব্যের? আমার মনে হয় যে এটা এটা ইউজুয়ালি চলে আর কি। বাংলাদেশে হুম। ধর রাজনৈতিক দলের নেতারা আছে যে আহ, আপনার দিনের বেলা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, হুম। পদত্যাগ হুম। এই সন্ধ্যাবেলা তার বাড়িতে বাসায় যাচ্ছে আবার তদবির করবার জন্য। তার কোন ঠিকানা লাগবে, কোন ফ্যাক্টরি লাগবে, কোথায় কত কোটি টাকার কাজ কোন কোম্পানিকে দিতে হবে, অথবা দিনের বেলায় সে উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক বক্তব্য হুম। দিয়েছে। তো এটা খুবই দুঃখজনক আর কি। বাংলাদেশের এই মানে মর্যাদার জায়গাটা রাজনীতিতে রাজনীতিবিদরা খুব নষ্ট করে ফেলছেন আর কি। তো আমি আরেকটার সাথে একটা সম্পূরক প্রশ্ন যোগ করি, যে রাজনীতিবিদরা নষ্ট করে ফেলছেন জায়গাটা, আপনি বলছিলেন যে দিনের বেলা এরকম, রাতের বেলা অন্যরকম। আবার আপনি শুরুতেই বলছিলেন যে অনেক রকম আছে যেগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারাও মানে বলেন। আমি যখন মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, মানে রাজনীতিবিদদের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য এগুলো কি খুব ক্লিশে, আমরা বিশ্বাস করবো না রাজনীতিকদের কথা? মানে এটাই সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের রাজনীতিতে পলিটিক্যাল বক্তব্যটা আসলে মানে জনগণ কেন্দ্রিক না আর কি। আপনি দেখবেন যে রেটরিক বেশি আর কি। এই ধরেন কমন কথা, দেখে নেব, এই হবে সেই হবে, হুমকি ধামকি, যেগুলো আমরা বিভিন্ন সময় দেইটেই, সেখানে দেখবেন যে জনগণ অনুপস্থিত। যেমন দেখবেন আজকে একটা পত্রিকার হেডলাইন হচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, প্রচুর লোক মারা যাচ্ছে সারা দেশে। অথচ বাংলাদেশে আজকে যতগুলো টকশো হবে, মাসুদ কামাল ভাই তো রেগুলার যান, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, আমরা কি আসলে গত এক সপ্তাহে, মাসুদ ভাই আলাপ করেছেন কিনা জানি না, আমি গত এক সপ্তাহে একটা সেন্টেন্সও বলি নাই ডেঙ্গু নিয়ে। বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম যে কলাপস করছে, বাংলাদেশের শিক্ষকরা দেখেন বেতন ভাতা বেসিক 1,000 টাকা 2,000 টাকা বাড়ানোর আন্দোলন করছে। আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই কোনো টেলিভিশনে এই শিক্ষকদেরকে নিয়ে। বাংলাদেশে দেখেন এই যে অর্থনীতি মন্দা যাচ্ছে, আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন কি হবে না হবে, এগুলো নিয়ে আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই। তাহলে আসলে কোন জিনিসটা আমরা বলি আর কোন জিনিসটা আসলে মানুষের জন্য দরকার? এই নির্বাচন আসলে কয়টা মানুষ করবে, মানে কয়টা মানুষকে আসলে এফেক্ট করে? যে এনসিপির সাথে কয়টা সিট নেগোসিয়েশন হচ্ছে, বিএনপি কাকে ছাড় দিচ্ছে, 9 দলে কি হইতেছে, জামাতকে এবার বড় দল হবে কিনা, এটা আসলে প্রাত্যহিক জীবনে আসলে কয়টা মানুষকে অ্যাড্রেস করে, কয়টা মানুষের স্বার্থের সাথে জড়িত? তো সেই জায়গাতে দেখেন যে আমাদের পুরো রাজনীতিটাই জনগণ বিমুখ একটা কনভারসেশনের মধ্যে চলে গেছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, সেখানে প্রত্যেক দিন দেখবেন পলিটিশিয়ানরা তাদের ন্যাশনাল ইস্যুতে কথা বলছে, জাতীয় ইস্যুতে কথা বলছে। আপনি শুধু গিনিপিগ চিন্তা করবেন যে আজকে 10টা 20টা রাজনীতিবিদদের সকল পত্রিকার হেডলাইন বক্তব্যগুলো কি, এবং অলমোস্ট আপনি কোনো বক্তব্যের ভিতরে জনগণ পাবেন না। আপনি পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, হুম। এবং সেটা আমি, আমরা, আমার দল, সিট টিট, এই এই টোটাল 8টা 10টা শব্দের ভিতরে টোটাল আলোচনাটা আটকে গেছে। তো এইটা, এই যে সংকটটা তৈরি করছে, এই সংকটে যেটা হচ্ছে, রাজনীতিবিদরা ফাউল কথা বলে, রেটরিক বলে, জনগণ নিয়ে কথা বলে না। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা নাই, দেখবেন এই কথাটা প্রায় বলে আর কি, হুম। রাজনীতিতে কোনো শেষ কথা নাই। তাহলে মানে কি রাজনীতি কি? মানে মানে এটা 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 তো বেশ্যাদের কোনো প্রফেশন না তো, যে মানে কোনো শেষ ক্লায়েন্ট নাই, মানে আমার ক্লায়েন্ট এন্ডলেস, মানে কোনো আওয়ারই আমার লাস্ট আওয়ার না। তো এইটা তো চলতে পারে না। পলিটিক্সে তো একটা এথিক্সের জায়গা থাকতে হবে, একটা ডিগনিটির জায়গা থাকতে হবে। তো আমার কথাকে তো জনগণকে বিশ্বাস করতে পারতে হবে যে না, এই মানুষটা সত্য বলে, এই মানুষটা আসলে আমার জন্য কথা বলে। জি। তো সেই নতুন জন্য বন্দোবস্তের রাজনীতির কথা বলে তাহলে তো সেই আপনি যেই মানে শব্দ ব্যবহার করছেন ওইগুলোই তো রয়ে গেল। তাহলে আসলে বন্দোবস্ত কি হলো, কেন আপনাদের বিশ্বাস করবে? আপনি অবশ্যই এই প্রশ্নটা করছিলেন, আমি এই প্রশ্নটাই রাখলাম যে আসলে বিশ্বাস কেন করবে? আপনারা ঐক্যমত্য হইলে তাতে মানুষের কি যায় আসে? রাজনীতিবিদদের সমালোচনা রাজনীতিবিদদের মধ্য থেকে আমার থেকে বেশি জি। সম্ভাবনা করে না।
জি, জি, আপনি এই প্রসঙ্গ আগেও বলেছেন। সেটি নিয়ে আপনি নিশ্চয়ই আগেও বলেছেন। আমি এই আসন সমঝোতার বিষয়েও একটু জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে এনসিপির সাথে আসন সমঝোতার কথা যেটি শোনা যাচ্ছে সেটির বিষয়ে আসলে কতটা জানতে পারছেন? সমঝোতা হলে আসলে কেমন হবে আর না হলে কেমন হবে? আমরা জানতে পারছি বিএনপি কোনোভাবেই চাচ্ছে না জামায়াতের সাথে এনসিপির কোনো রকম জোট হোক। একটা জিনিস কি, যে এই যে নিউজটা আজকে যেটা প্রথম আলোতে নিউজটা প্রথম করেছিল, এই যে 20টা আসনের সমঝোতা, তারা বলছে 20টা এমপি চাচ্ছে, 3জন মন্ত্রী চাচ্ছে, এই ধরনের একটা নিউজ আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে। আমি প্রথম আলোকে বাংলাদেশের মানে প্রধান দৈনিক মনে করি। আমি যখন কোনো একটা নিউজ নিয়ে যখন নাকি আমার সন্দেহ হয়, দ্বিধা হয় যেটা আসলে কি তাই ঘটেছে, তা আমি সঙ্গে সঙ্গে প্রথম আলো চেক করি। এখন আমার সমস্যা হয়েছে কি, ভাই আমি তো নিজেও সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, এখনো করি, এখন ফ্রিল্যান্সিং করি। তো আমি আবার আমার মতো করে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি লেখলো। প্রথম আলোর এই রিপোর্টটা আমার কাছে রিপোর্টই মনে হয় নাই। আমি খুব বিস্মিত হয়েছি যে এই ধরনের একটা রিপোর্ট তারা কি করে ছাপলো। মানে আমার কাছে এটা গ্রহণযোগ্য না এই রিপোর্ট। আমি যদি নিউজ এডিটর হতাম, আমার হাত দিয়ে এই রিপোর্ট আমি ছাপতাম না। কারণটা কি দেখেন, কতগুলি ইস্যু থাকে এই রিপোর্টে, তারা কাউকে কোট করেনি। বলছে কি যে এনসিপির 4জন লিডারের সঙ্গে তারা কথা বলছে, কিন্তু তার কারো নাম দেয় নাই। এবং বিএনপির এই সংক্রান্ত যারা দায়িত্বে আছেন সেরকম 2-1জন লিডারের সঙ্গে তারা কথা বলছেন, এখানেও কোনো নাম নাই, নাম কিন্তু নাই। এখন নাম ছাড়া উনি আবার ফিগারটা বলছেন 20টা আসন, 3জন মন্ত্রী, অমুক তমুক হাবি যাবি, এটা তারা চায়। এখন এটা নিয়ে আবার একদম শেষে যে রিপোর্টটার, একজন ব্যক্তিকে, একজন যুগ্ম আহ্বায়ক নাকি এরকম একটা ভদ্রলোক মহিলা, ভদ্র মহিলা, ওনার সঙ্গে আলাপ করেছেন, উনি অস্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো কিছু আমরা করছি না। তাহলে একজন লোককে যাকে আপনি কোট করতে পারলেন, উনি অস্বীকার করলেন। আর বায়বীয় কিছু ব্যক্তির কথা আপনি বললেন যারা এগুলো বলেছে, সেটা আপনি হেডলাইন করলেন। ভাই এটা জার্নালিজম না। মতিউর রহমান সাহেবের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, দিস ইজ নট জার্নালিজম। স্পেকুলেশন আর জার্নালিজম এক জিনিস না ভাই। এই রিপোর্টটা আপনি একদমই আপনার এই পত্রিকার সঙ্গে যায় না এটা। আমি এই পত্রিকা অনেক উপরে তুললাম না একটু আগে, আমি এই পত্রিকার কাছে এই ধরনের রিপোর্ট আশা করি না, এটা যায় না, পরিষ্কার কথা। নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে কি বলছেন আমার কাছে খুব ভালো লাগছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিছু কিছু কথা না আমি আগে হাস্যরস করতাম, মানে বিরক্ত হইতাম, কিন্তু আজকে তার কথা আমার খুবই ভালো লাগছে। সে বলছে যে মতিউর রহমান সাহেব পরামর্শ দিচ্ছে যে হয় সাংবাদিকতা করেন আর তাহলে রাজনীতি করেন। যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নমিনেশন দেব। আমি মনে করি যারা মতিউর রহমান গত কয়েক বছরের মধ্যে তাকে নিয়ে কিন্তু সাবেক যে ছিলেন যে সরকার প্রধান হাসিনা অনেক কথা বলছেন, শেখ হাসিনা অনেক কথা বলছেন, অনেক অপমানসূচক কথা বলছেন। ওইগুলো যদি যতটুকু অপমানিত হওয়ার কথা, অপমানিত হওয়ার কথা নয়, বরং ওনার জন্য সম্মানই বয়ে এনেছিল। এইটা যদি অপমানিত হওয়া উচিত না, ওনার নিজেকে জিজ্ঞাসা করে এটা আমি কি করলাম। এটা গুলো এক ধরনের কথা, কাজে এই স্পেকুলেশনটাকে আমি গুরুত্ব দেই না, এই ফিগারটাকে আমি গুরুত্ব দেই না। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি যে যদি এ ধরনের কিছু হয়ে থাকে, মনে করেন আসন ভাগাভাগি, বাংলাদেশের রাজনীতিটা দেখা যায় যে নির্বাচন এসে গেলে আপনার রাজনৈতিক মতাদর্শের কোনো মিল না থাকলেও আসন ভাগাভাগির একটা প্রবণতা আমরা এর আগেও দেখেছি। তারা এটাকে বলে নির্বাচন কেন্দ্রিক জোট। এটা হতে পারে, এটা আমি অস্বীকার করি না, এটা এটা হতেই পারে। আমরা আগেও বহু নির্বাচনে দেখেছি, কিন্তু সেখানে একটা ইকুয়েশন থাকে যে আমি কেন তার সঙ্গে জোট করব। যদি আমি দেখি যেমন 1996 নির্বাচনে বিএনপি কিন্তু হেরে গেছে, এবং বিএনপির অনেক আসনে তারা 400-500 ভোটের জন্য হারছে, কিন্তু ওই নির্বাচনে কিন্তু জামাতে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে ছিল, সঙ্গে ছিল মানে বিএনপির সঙ্গে ছিল না।